ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বীরভূম জেলার ইলামবাজার ব্লকের অন্তর্গত নানাশোল গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামেরই বেশ কয়েকজন কৃষক বন্ধু, যারা সারা বছর ধরে নানান রকম চাষ করে থাকেন এবং সেই চাষের কাজ করতে গিয়ে সম্মুখীন হন নানান রকম অভিজ্ঞতার। আমরা শুনবো তাদের মুখ থেকে সেই সমস্ত অভিজ্ঞতার কথা, এবং যদি সেখানে থেকে থাকে কোনো রকম সমস্যা, তাহলে সেই সব সমস্যার সমাধান জেনে নেব আজকের অনুষ্ঠানে আমরা যাকে কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি তার কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইলামবাজার ব্লকের সহকৃষি অধিকর্তা ডক্টর নন্দিতা ভট্টাচার্য। আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়। নমস্কার, আপনার নাম? আমার নাম কাজী মনিরুল ইসলাম। আচ্ছা, তো কতদিন ধরে চাষের সঙ্গে যুক্ত আছেন? আমি ধরুন 15 থেকে 20 বছর চাষের সঙ্গে লিপ্ত আছি। চাষ করেই সংসার জীবিকা নির্বাচন করে আমি এখান থেকেই সব কিছু। এখন আমি চাষ করছি সরিষা চাষ। সরিষা চাষের মধ্যে সব চারা আমার সমান হয়নি, তাতে আমি কীভাবে সব চারা গাছ আমার সমান হয়, কোনো গাছে কোঠে চলেছে শেকড়ের মধ্যে, কোনো ওষুধ দিলে আমার এখন ঠিক হবে, তার জন্য আপনাদের বা কৃষি বিশেষজ্ঞ আধিকারিক নিয়ে আছেন, ওনার কাছে পরামর্শ আমি চাই। নিশ্চয়ই। এবছর লাগিয়েছেন কখন? এবছর লাগিয়েছি ধরুন প্রথম চিজ হয়ে গেছে, আজ থেকে ধরুন 30-32 দিন বয়স হয়ে গেল আমার সর্ষে চারা। এরপরে আমি কি দিয়ে আমি উপকার পাবো? আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। কৃষক বন্ধু জানতে চাইছেন যে উনি সর্ষে চাষ করেছেন, অবশ্যই সমানভাবে বাড় বৃদ্ধি হয়নি, সেটা তো একটা ব্যাপার, এবং সঠিক পরিচর্যা ঠিক এই সময় কি হওয়া দরকার সেটাই জানতে চাইছেন উনি। কৃষক বন্ধু সর্ষে চাষ করেছেন এবং তার সমস্যার কথা বললেন। তো উনি যে সময় সর্ষে লাগিয়েছেন অর্থাৎ কার্তিক মাসে, এখন যদি 1 মাস বয়স হয়ে গিয়ে থাকে, তো সর্ষে লাগানোর কিন্তু উপযুক্ত সময়। সেক্ষেত্রে মানে গাছের স্বাস্থ্য বা বৃদ্ধি স্বাভাবিক থাকা উচিত। এখন উনি যেটা বলছেন যে অনেক জায়গাতেই গাছ মানে সমানভাবে বাড়েনি এবং গাছের শেকড় ফুলে গেছে, হ্যাঁ, অর্থাৎ সর্ষের যেটা শেকড় ফোলা রোগ সেটা দেখা গেছে। এখন সর্ষে এই শেকড় ফোলা রোগ সেই জমিতেই দেখা যায় যেখানের মাটি অ্যাসিড হয়ে যায়। তো আমাদের এই বীরভূম জেলার মাটি পরীক্ষা করে দেখা গেছে বিভিন্ন জায়গার মাটি, যে আমাদের মাটিতে এমনিতেই একটু আম্লিক ধরনের অর্থাৎ অ্যাসিড ঘেঁষা। তো সেক্ষেত্রে সেই মাটিতে ধান ছাড়া অন্যান্য ফসল চাষ করতে গেলে কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয়, যেটা সর্ষের ক্ষেত্রে এই শেকড় ফোলা রোগে সেটা ধরা পড়ে। তো এই মুহূর্তে ওনার, এবং সেটা ঠিকই সেচ দেওয়ার পরেই দেখা যায় যে গাছগুলো আর ঠিক স্বাভাবিক বৃদ্ধি নিচ্ছে না এবং একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, এবং গাছটা তুললে তখন গাছের দেখা যায় যে শেকড়গুলোর বৃদ্ধিও স্বাভাবিক নেই, শেকড় ফোলা রোগ দেখা গেছে। তো এক্ষেত্রে এই মুহূর্তে চটজলদি কোনো ওষুধ নেই যে শেকড় ফোলা রোগ কেটে যাবে। এর জন্য আমাদের বেশ কিছু পরিচর্যা নেওয়ার দরকার আছে। যেমন যে বোরো ধান তোলার পর যে সময় জমিটা ফাঁকা থাকে, সে সময় জমিতে অবশ্যই চুন বা ডলোমাইট দিয়ে মাটিটাকে শোধন করে নিতে হবে। যদি চুন দিই আমরা, কাঠাপ্রতি 3 থেকে 4 কেজি করে আমাদের চুন দিতে হবে, বা ডলোমাইট দিলেও কাঠাপ্রতি 3 থেকে 4 কেজি করে ডলোমাইট দিতে হবে। যেটা বলার যে চুন দিলে জমিটা 1 মাস ফেলে রাখতে হবে, এবং ডলোমাইট দিলে দিন 15 পরেই আবার ফসল লাগানো যেতে পারে। তো এতটা জমি ফেলে রাখার ব্যাপার, সেটা নিশ্চয়ই মাঠে যে সময় ফসল থাকবে না সে সময় করাটাই ভালো। তাই বোরো ধান তোলার পর কালবৈশাখীর বৃষ্টি পেলে, একটা বা দুটো বৃষ্টি পাওয়ার পর সেই সময় যদি চুন বা ডলোমাইট দেওয়া যায় এবং মাটির সঙ্গে সেটা একটা চাষ দিয়ে মিশিয়ে দিলে খুব ভালো ফল পাওয়া যায়। আর যে জমিতে শেকড় ফোলা রোগ দেখা দিচ্ছে, আমরা বলি পরপর 2-3 বছর সেই জমিতে সর্ষে চাষ বাদ দিয়ে অন্য ফসল চাষ করতে বলা হয়। এবং জমিতে যদি জৈব সার, জৈব পদার্থ এবং তার সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি নামে একটা উপকারী ছত্রাক পাওয়া যায়, সেটা বিঘেতে লাগবে 600 গ্রাম, অর্থাৎ 1 একরে মানে 2 কেজি মতো প্যাকেট লাগবে। সেটা 10 কেজি গোবর সারের সঙ্গে মিশিয়ে 1 সপ্তাহ ছায়ায় রাখার পর যদি জমিতে ছড়িয়ে দেওয়া হয়, এই পর্যাপ্ত গোবর সার জমিতে থাকলে তাতে কিন্তু এই শেকড় ফোলা রোগটা কম দেখা দেবে। আর যেহেতু চাপান দেওয়া যদি না হয়ে গিয়ে থাকে, আমরা বলবো যে নাইট্রোজেন সার চাপান বন্ধ রাখতে বলবো, এবং ঢালা সেচ বন্ধ করতে হবে। ওই মানে জাস্ট মাটিটা ভেজানোর মতো সেচ দিতে হবে। ঢালা সেচ দিলে যে জমিতে লেগেছে বা যে অংশটায় লেগেছে সেখান থেকে এই ছত্রাকের রেণু
সারা মাঠে ছড়িয়ে পড়বে। ফলে যে গাছগুলো আক্রান্ত হয়নি সেগুলোও আবার নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই কটা ব্যবস্থা এই মুহূর্তে না নিলে মানে যে জমিতে লেগেছে সেখান থেকে ভালোভাবে ফসল পাওয়া যাবে না বা পুরো মাঠেই ছড়িয়ে পড়বে। আর অনেক সময় চাষি ভাইরাও করেন কি, যে এলাকাটায় লেগেছে সেখানে অল্প একটু নালা মতো টেনে কাঁচা গোবর জলে গুলে ছড়িয়ে দেন। এটা একটা টোটকা মতো, কিন্তু এতেও দেখা গেছে যে সেই এলাকাটা থেকে আর অন্য কোনো জায়গায় এই ইনফেকশনটা ছড়ায় না। সুতরাং এই কয়েকটা ব্যবস্থা চাষি ভাইকে নিতে হবে, তবে এই শেকড় ফোলা রোগের হাত থেকে রেহাই পাওয়া যাবে। এবং এই আপনারা যদি B9 জাতটার বদলে এখন দুটো জাত এসছে WBBN1 WBBN2, যেটা কল্যাণ নামে বাজারে পাওয়া যায়, এবং আমাদের যে বহরমপুরে ডালশস্য তৈলবীজ গবেষণাগার আছে সেখানেও ওনারা এই বীজটা বিক্রি করেন। তো এই জাতটা যদি চাষ করা যায় তাহলে দেখা যাবে এটা B9-এর মতোই সাদা সর্ষে, কিন্তু এখানে শেকড় ফোলা রোগ সহনশীল এই জাতটা, এখানে শেকড় ফোলা রোগ হয় না। সর্ষে চাষের ক্ষেত্রে মধ্যকালীন পরিচর্যা কেমন হওয়া উচিত সেটা যেমন জানলাম, সেই সঙ্গে জানলাম এই চাষের ক্ষেত্রে কোন কোন দিকে অত্যন্ত সচেতন থাকা দরকার। এবারে জানবো আরও এক কৃষক বন্ধুর কাছ থেকে তার কথা। আপনার নাম? আমার নাম শেখ আবুল কালাম। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি জানতে চাচ্ছি যে আমাদের ধরুন আসন্ন বড় চাষ আসছে আর কি, সেই বড় চাষ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন আমরা হই আর কি। তো সেই সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে যে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার, যেটার দাম সীমার বাইরে চলে গেছে, এবং আমাদের ইচ্ছা রয়েছে চাষ করা ভালোভাবে উন্নত পদ্ধতিতে। কৃষি বিশেষজ্ঞরা যা বলেন আমরা সেগুলো ফুলফিল তখনই করতে পারবো যখন আমরা ইকোনমিক্যালি সলভেন্ট হতে পারবো। কিন্তু এখন যা পরিস্থিতি, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স থাকছে না চাষের। আর তখন হচ্ছে আমরা যত টাকা খরচা করছি তত টাকাতে পাচ্ছি না বা লস হয়ে যাচ্ছে। আমরা যেটা ম্যাডাম বললেন যে জৈব সারের উপর জোর দেওয়া, কিন্তু আমরা তো আগের মতো গরু পালতে পারছি না। তা হচ্ছে গোচারণ ভূমি নেই, তা হচ্ছে আমাদের লেবারের প্রবলেম, বা যারা সব গরু ফরু দেখতো সেসব লোক আমরা পাই না, এবং আমরা কিনেও কিন্তু জৈব সার ঠিকমতো পাচ্ছি না। তো এর বিকল্প যদি কোনো ব্যবস্থা যদি করা হয়, আমার মনে হয় চাষের একটা প্রোগ্রেস হবে। জৈব সার ছাড়া কিন্তু আর কোনো ফসল আর ভালো হবে না। তার কারণ হচ্ছে আমরা যেসব জমিতে জৈব সার প্রয়োগ করছি সেই সব জমির রোগ পোকার আক্রমণ অনেক কম, এবং সেখান থেকে আমরা ফলনও পাচ্ছি। তো জৈব সারের ওপর জোরটা আমাদের বেশি দিতে হবে, এবং আমরা কীভাবে সেই জৈব সার কীভাবে পাবো, এবং ওর কোনো সাবস্টিটিউট অর্থাৎ গোবর সারের পরিবর্তে কোনো বায়ো ফার্টিলাইজার বা ওই ধরনের কোনো সার বা কেঁচো সার যদি আমরা অ্যাভেলেবেল পাই, হয়তো আমরা পয়সা দিয়ে কিনে নেবো, কিন্তু সেটা যদি পাই তাহলে নিশ্চয়ই আশা করি যে ওই গোবর সারের যে পরিবর্তে যে সারটা ব্যবহার করে আমরা উপকৃত হব। আপনার একেবারে নিজস্ব উপলব্ধি থেকে আপনি বলেছেন যে সারের দাম বাড়ছে এবং সেই জায়গায় জৈব সারে প্রয়োগ করে আপনি ভালো ফলও পেয়েছেন। সুতরাং জৈব সার আরও সহজলভ্য কিভাবে হতে পারে, ধান চাষের ক্ষেত্রে অন্য কি জাতের দিকে আমরা ঝুঁকতে পারি, সেই সমস্ত বিষয়গুলি জানতে চাইছেন কৃষক বন্ধু। জানবো আমরাও এর সঠিক দিশা কি হতে পারে সে কথা। হ্যাঁ, আমার চাষি বন্ধু অনেক সমস্যার কথাই উনি বললেন। তো ঠিকই চাষ করতে গিয়ে এখন চাষিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রথমত যেটা রাসায়নিক সারের যোগান, এই মুহূর্তে হয়তো যোগানে ঘাটতি নেই, বিশেষ করে আমি অন্তত আমাদের ইলামবাজার ব্লকের কথা বলতে পারি, কিন্তু দাম সত্যি ঊর্ধ্বমুখী, যেটা চাষির ক্রয় ক্ষমতার বাইরে। তো সেক্ষেত্রে তো এটা মানে সরকারি উদ্যোগেই এই দাম নিয়ন্ত্রণ হয়, এক্ষেত্রে বোধহয় আমাদের খুব একটা বলার কিছু অপেক্ষা থাকে না। তবে এই যে ক্রমবর্ধমান রাসায়নিক সার, তার যাতে মানে চাহিদাটা আমরা অন্য সার দিয়ে কিছুটা মেটাতে পারি, সেই উদ্যোগটা অবশ্যই নিতে হবে। এবং উনি যেটা বললেন যে জৈব সার, যেহেতু গরু আমাদের আস্তে আস্তে কমে আসছে, কারণ চাষটা এখন যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছে, তাই জৈব সারের যোগান আমাদের জমিতে কমে আসছে। ফলে আমাদের অন্যরকম চিন্তাধারা করতে হবে। যেমন আপনাদের এখানে আমি যতটুকু জানি যে আমাদের এখানে আমন ধান এবং তারপরেই কিছু অন্যান্য রবি ফসল হয়, কিন্তু মুখ্য ফসল যেটা সেটা বোরো ধান। তো দুবার ধান চাষ করলে সেই জায়গার মাটিটা অন্তত 9 থেকে 10 মাস প্রায় জলের তলায়,
এবং যেহেতু একই ফসল ধান আমরা বারবার করছি, ফলে মাটি একদম নিঃশেষ হয়ে যাচ্ছে। কারণ ধানের তো একই রকমের খাবার, সেটা যে মরশুমেই করি সেটা মাটি থেকে নিচ্ছে, ফলে আমাদের একটা মাটিকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে পারি যে জৈব সারের যোগান হিসেবে আমরা যদি ধইঞ্চা চাষ করি, যে সময় আমাদের জমিটা ফাঁকা আছে, কালবৈশাখীর বৃষ্টি পাওয়ার পর একটা চাষ দিয়ে, যখন আমি চুন ছড়ানোর কথা বলছিলাম, সেই সময় যদি আমরা ধইঞ্চার বীজ বা ধইঞ্চা পেলেন না যে কোনো রকমের কলাই, শন, এটা যদি আমরা ছড়িয়ে দিই এবং 6 সপ্তাহ পরে আবার মাটির সঙ্গে মিশিয়ে একটা চাষ দিয়ে দিলাম, তাহলে কিন্তু জৈব সারের যোগানটা অটোমেটিক্যালি আপনার মাটিতে চলে আসছে। আপনি দেখবেন সেই যে জমিটায় ধইঞ্চা চাষ করবেন সেই জমিতে কিন্তু রাসায়নিক সারের পরিমাণ অনেক কম লাগবে। আপনি যা দেন সেই স্বাভাবিক দিলে অতিরিক্ত জোড়া হয়ে যাবে, ফলে সেখানে আপনার রাসায়নিক সার যেমন কম লাগছে, আপনার একটা শুটি জাতীয় ফসল মাটিতে চাষ করাতে আপনার কিন্তু অনেকটাই নাইট্রোজেনের যোগান দেওয়া যাচ্ছে। বা অন্যান্য মরশুমে আমি বলবো যে কোনোভাবেই হোক, সব জমিতে যে বোরো করতে হবে এমন কথা নেই। কোনো জমিতে আপনি রবি মরশুমে কলাই চাষ করুন বা প্রাক খারিফ মরশুমে করুন মুগ, কলাই, আর রবি মরশুমে হয়তো মুসুর, ছোলা করলেন। আপনার যেমন দেখুন ডাল শস্যের দাম তো ঊর্ধ্বমুখী, আমরা তো সকলেই ডাল কিনছি বা তৈলবীজ কিনছি, তাহলে শুধু ধানে পড়ে থাকলে হবে না। ডাল শস্য চাষ করলে যেমন একটা আপনাকে বাড়তি আয় দেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মাটির স্বাস্থ্য ভালো করবে। এর ডাল শস্যের সার এমনিতেই তুলনামূলকভাবে অনেক কম লাগে, তারপরেও দেখা যায় যে বিঘে প্রতি এই মুসুর, কলাই, ছোলা যাই করুন না কেন, এরা বিঘে প্রতি প্রায় 10 থেকে 12 কেজি ইউরিয়ার যোগান দেয়, যেই ইউরিয়াটা আপনাকে বাজার থেকে কিনতে গেলে অনেকটাই কিন্তু এই ডাল চাষ করলে আপনার সাশ্রয় হবে। তাছাড়া আর যে জৈব সার, যেমন কেঁচো সারের কথা আপনি বলছিলেন, কেঁচো সার আমাদের এখানে এখন অনেক স্বনির্ভর দল করছে এবং ওরা হয়তো খুব একটা ভালো সুন্দর কাগজের মোড়কে বাজারজাত করতে পারছে না, কিন্তু অনেক দলই বিক্রি করতে চাইছে। যেমন আমার অফিসেই অনেকে আসেন যে 6 টাকা কেজি দরে বিক্রি করব, কিন্তু ওরা কেনার লোক পায় না। তা আপনাদের দিক থেকে যদি সেরকম উৎসাহ থাকে, নিশ্চয়ই এটা ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। বা আপনারা নিজেরাও এই যে আপনাদের খামারের যে খড় কুটো বা বাড়ির আনাজ, কিছু গোবর, এই মিলে আপনারা নিজেরাও কিন্তু কেঁচো সার নিজেরাই তৈরি করে নিতে পারেন। একবার হয়তো কিছু বিদেশি প্রজাতির কেঁচো যেগুলো ভালো সার তৈরি করে, সেটা আপনাকে নিতে হবে, কিনে আনতে হবে, তারপরে আপনি সেটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। সুতরাং আমাদের এই বিভিন্ন রকম যে বিকল্প ব্যবস্থা আছে সেগুলোতে আমাদের ভাবতে হবে। বা আমি যেটা বললাম ট্রাইকোডার্মা ভিরিডি, এটা এখন বাজারে এগুলো কিনতে পাওয়া যায়, একটু গোবর সারের সঙ্গে মিশে যদি ছড়িয়ে দেন, এরা জমিতে অটোমেটিক্যালি এরা বংশ বিস্তার করে আপনার মাটির স্বাস্থ্যটা ভালো রাখবে। তাই আমাদের এই বিভিন্ন রকম বিকল্প পদ্ধতি চিন্তাভাবনা করতে হবে। আর চাষিদের নিজেদের মধ্যে কম্পিটিশন করে এই যে সার দেওয়ার, বেশি সার দেওয়ার যে প্রবণতা, সেটাও কিন্তু আপনাদেরকে কমিয়ে আনতে হবে। কারণ বেশি নাইট্রোজেন দেওয়া মানে আপনার গাছ বেশি সবুজ হবে, বেশি রসালো হবে, তত রোগ পোকা ডেকে আনবে। তাই আমরা সবসময় বলছি সুষম সার দেন এবং পরিমিত সার দেন, জৈব রাসায়নিক দুটো মিলিয়েই আমাদের চাষ করতে হবে। আরেকটা যে সমস্যা এসছিল, যেটা বর্ষাকালে স্বর্ণ ধান চাষ নিয়ে, সত্যি স্বর্ণর এখন রোগ পোকার উপদ্রব খুবই বেড়ে গেছে, কারণ জাতটাও আস্তে আস্তে পুরনো হচ্ছে। তো এই এলাকায় তো আমরা গত মরশুমেও ওই আমাদের যেটা গ্রিন রিভলিউশন স্কিম করেছিলাম এবং সেখানে আপনারা MTU 1010 জাতের ধান চাষ করেছিলেন এবং আপনারা প্রত্যেকেই বলেছেন যে ধানটা খুবই ভালো, আমরা যথেষ্ট ভালো ফলন পেয়েছি। তাই কোন জাতটা আপনাদের এলাকায় ভালো হবে, এটা আপনাদেরকেই বিভিন্ন মাঠে পরীক্ষামূলকভাবে করে সেটা আপনাদেরকেই চিহ্নিত করে নিতে হবে। তবে সত্যি MTU 1010 জাতটা খুবই ভালো, এর যেমন প্রোডাকশনও ভালো এবং রোগ পোকার আক্রমণ উপদ্রব প্রায় নেই বললেই চলে। বা এই বড়ো মরশুমে আপনার বলবো যে MTU 1010 করতে পারেন, বা ক্ষিতীশ, রত্না, শতাব্দী, এই জাতগুলো কিন্তু করতে পারেন, এগুলো বেশ ভালো ফলনই দেয়। সুতরাং স্বর্ণর বিকল্প আমাদেরকে সত্যি চিন্তা ভাবনা করার সময় এসছে। বিশেষ করে খোলা পচা এবং বাদামি শোষক পোকাতে স্বর্ণকে খুবই জর্জরিত করছে এবং চাষি ভাইদেরও চাষের খরচ বেড়ে যাচ্ছে। আমরা জানবো এবারে পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তাঁর জিজ্ঞাসার কথা। আপনার নাম? আমার নাম কাজী মোহাম্মদ ইসমাইল। কি জানতে চাইছেন? আমি গত কার্তিক মাসে 1 তারিখে সরিষা বুনেছি। তো সেই সরিষা
সতেজ নয়। ইউরিয়া 10-26 যা দেবার আমি সেসব সার ব্যবহার করেছি, গোবর সারও দিয়েছি। তো সর্ষের চারা সবুজ হয়ে আছে কিন্তু গাছ মোটা হয়ে সতেজভাবে ওঠে নাই। তো এর কি করে এর ফল পাওয়া যাবে সেটা আমি জানতে চাই। সর্ষে ছাড়া আর কি কি চাষ করছেন? সর্ষে, মসুরি, কলাই চাষ করেছি, সেটাও সতেজ হয়নি। 10-26 কাঠা প্রতি 500 গ্রাম দিয়েছি, কিন্তু সেচ করে বুনেছি আমরা, কিন্তু তাও সতেজ হয়নি। আগামী বড় মরশুমে যে বীজটা ফেলবো সেটা আজকে ফেলার প্রস্তুতি নিয়েছি, MTU 1010 এই ধানটা। তো এটা ফেলার পরে কিছুদিন পরে দেখা যায় যে বীজটা লাল হয়ে মরতে থাকে। তো এর প্রতিকার কি সেটা আমরা একটু জানতে চাই, যে কী দিলে লাল হয়ে মরবে না, বীজটা সতেজ সবল হয়ে উঠবে, তাতে আমরা ফলন পাবো, সেইটা একটু জানতে চাই। ঠিক, অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা বেশ কিছু জিজ্ঞাসার কথা জানতে পারলাম, জানবো তার উত্তর কি হতে পারে সে কথা। প্রথমে সর্ষের কথাই বলি। উনি যেহেতু সর্ষের সমস্যা বললেন, যে মানে সার সেচ প্রয়োগ করার পরেও সর্ষে গাছের চেহারা ভালো নয়, তো আমার মনে হয় যে হয়তো সর্ষে গাছ উনি খুব ঘন করেই বুনেছেন, যেখানে আমরা বলি যে 1 হাত বাই 1 হাত জায়গায় 8 থেকে 10টার বেশি কিন্তু চারা থাকবে না, বা 1 বর্গমিটারে 35 থেকে 40টা চারা ম্যাক্সিমাম থাকবে। সেক্ষেত্রে কিন্তু বেশি চারা হলে চারার মধ্যে একটা খাবার, জল সব কিছুরই কম্পিটিশান হওয়ার জন্য চারার গ্রোথটা, চেহারাটা ঠিকঠাক হবে না। তো এখন যেহেতু ওনার মানে সেই নিরান দেওয়ার, চারা পাতলা করার সময় পেরিয়ে গেছে, কারণ পয়লা কার্তিক বুনেছেন, তো এই মুহূর্তে যেটা, যে যদি গাছের চেহারা স্বাভাবিক না থাকে তাহলে আমি ওনাকে বলবো যে অনুখাদ্য, বোরন অনুখাদ্যটা স্প্রে করে দেওয়ার জন্য। বোরন যদি জলে গোড়া বোরন হয় তাহলে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এতে কি হবে না, গাছের চেহারাও সতেজ হবে এবং ফুল ফল ভালো হবে, দানাটাও ভালোভাবে পুষ্ট হবে। কারণ যেহেতু উনি সার স্বাভাবিকভাবেই দিয়েছেন, সুতরাং এই মুহূর্তে যদি বোরন অনুখাদ্যটা স্প্রে করে দেওয়া যায় তাহলে হয়তো মানে গাছের চেহারা কিছুটা স্বাভাবিক হবে। আর একটা বলছিলেন যে মুসুর কলাইয়ের ক্ষেত্রেও এই একই প্রবলেম দেখা যায়। এখন যদি কোনো জমিতে মুসুর কলাই প্রথমবার চাষ করা হয় বা অনেক দিন পরে চাষ করা হয়, সেক্ষেত্রে মুসুর কলাই কিন্তু প্রথমেই খুব একটা ভালোভাবে হয় না, কারণ মুসুরের শেকড়ে যে জীবাণু থাকে, রাইজোবিয়াম জীবাণুর ঘাটতি থাকার কারণে খুব একটা ভালো মুসুর প্রথমে নতুন জমিতে হতে পারে না। তো সেক্ষেত্রে যে জমিতে মুসুর চাষ হয়েছে সেই জমির মাটি এই নতুন জমিতে বেশ কিছু কয়েক ঝুড়ি দিলে উপকার পাওয়া যায়। আর না হলে মানে মুসুর বীজের সঙ্গে রাইজোবিয়াম জীবাণু প্যাকেটে পাওয়া যায়, 200 গ্রামের প্যাকেটে। এই সে জীবাণু সারটাকে অল্প একটু জলে গুলে বীজের গায়ে ভালো করে মাখিয়ে তারপরে ফেলা উচিত। আর মুসুর ক্ষেত্রে যেটা বলবো, যে যদি ডিএপি 20%, অর্থাৎ প্রতি লিটার জলে 20 গ্রাম করে ডিএপি যদি ফুল আসার সময় আর একবার ফুল আসার 10-15 দিন পরে এই দুবার স্প্রে করে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন ডিএপিটা আগের দিন হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তারপরের দিন সেটা ভালো করে একটা পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে তারপরে স্প্রে মেশিনে পুরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে স্প্রে করতে হবে। ডিএপি 20% স্প্রে করে দেখতে পারেন, এটা ডাল শস্য বা তৈলবীজের ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যায়। আর বোরো ধানের ক্ষেত্রে উনি যেটা বলছিলেন যে বীজ ওনারা প্রস্তুত করছেন, এরপরে খুব শীঘ্রই ফেলবেন। তো আমরা সবসময় বলবো যে বীজটা কিন্তু বীজ শোধন করে লাগাবেন, বীজটা ওষুধ গোলা জলে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। কি ওষুধ দেবেন না, ব্যাভিস্টিন, এই ওষুধটা সর্বত্র পাওয়া যায় এবং খুব সাধারণ ওষুধ। ব্যাভিস্টিন 1.5 লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম ওষুধ 1 কেজি বীজের জন্য। এটা আমরা 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেই বীজটা কিন্তু জাগ দেব। তার আগে পরিষ্কার জলে ভিজিয়ে রাখবেন, ঠিক 8 থেকে 10 ঘন্টা আগে আমরা জলের মধ্যে ওষুধটা মিশিয়ে 8-10 ঘন্টা ওষুধ গোলা জলে ভিজিয়ে রেখে তারপর বীজটা জাগ দেব। এতে প্রথম থেকেই যে বীজ লাল হয়ে যাওয়া বা বিভিন্ন রকম সমস্যা, রোগ সংক্রান্ত কারণে, সেটা অনেকটাই আমরা মানে এড়িয়ে যেতে পারবো। বড় বীজতলার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, যে চাষি ভাইরা অনেক সময় দেখেন যে বীজতলাতে চারা লাল হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ঠান্ডাতে এমনিতেই চারার
বৃদ্ধি মানে কমে যায় এবং দেখা যায় যে ঠান্ডাতে চারা লাল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বীজ শোধন তো বললাম যে বীজ শোধন অবশ্যই করতে হবে এবং অনেক সময় দেখা যায় চারা অবস্থায় যখন লাল হয়ে যায় সেই সময় এবং কোনো ছত্রাকনাশক একটা স্প্রে করতে হবে। সেই সময় যে কোনো একটা ছত্রাকনাশক, সেটা সাফ হতে পারে বা ডাইথেনেম 45 হতে পারে, যে কোনো একটা ছত্রাকনাশক এবং তার সঙ্গে জিঙ্ক, চিলেটেড জিঙ্ক EDTA, এটা 0.5 হাফ গ্রাম করে 1 লিটার জলে হাফ গ্রাম করে মিশিয়ে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে দেখা যায় যে মানে চারাটা অতটা লাল হয় না। আর সবসময় আমাদের চারা যাতে মানে পৌষ মাসের কনকনে ঠান্ডায় যাতে তার আগেই চারাটা তৈরি হয়ে যায় খানিকটা মানে ঠান্ডা সহ্য করার মতো, এই জন্য চারাটাকে যতটা পারা যায় আগে ফেলতে পারলেই ভালো হয়। এই অগ্রহায়ণ মাসের মধ্যেই এজন্য আমরা সবসময় চাষি ভাইদেরকে বলছি যে চারাটা তৈরি করে নিন, তাতে যাতে বোরোটা আমরা এমন সময় লাগাতে পারি মোটামুটি বৈশাখ মাসের মধ্যেই আমরা ফসলটা তুলে নিতে পারবো। কারণ এরপর যত লেট হবে তত কালবৈশাখীর ঝড়ের প্রবলেম হবে এবং বা মাজরার উপদ্রব বাড়বে। তাই বোরো চাষ যখন আমরা করব সেটা আমাদের সঠিক সময়ে করাই ভালো। অগ্রহায়ণ মাসের প্রথম দিক থেকেই চারা তৈরি করে নেওয়াটাই ভালো। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। আমরা দাঁড়িয়ে রয়েছি ইলামবাজার ব্লকের অন্তর্গত নানাশোল গ্রামে। এই গ্রামেরই আরও কয়েকজন কৃষক বন্ধুর কাছ থেকে জেনে নেব তাদের কৃষি সংক্রান্ত জিজ্ঞাসার কথা। আপনার নাম? শেখ আব্বাস উদ্দিন। কি কি চাষ করেছেন? সরিষা, কলাই। তো সরিষা দুবার ছিঁচ হয়ে গেল, তো সব গাছ সমান না, কিছু গাছ বসে লাল হয়ে গেছে, আবার কিছু গাছ বড় হয়েছে, আর তলায় কিছু আবার ডাব ডাবও দেখা দিয়েছে। এই অবস্থায় কি করণীয় সেটা তো শুনলেন ইতিমধ্যেই। তো ওই যে লাল হয়ে গেছে ওগুলা কিছু করার আছে কি না সেটাও জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, আপনার সমস্যার কথা আমরা শুনলাম। নিশ্চয়ই এক্ষেত্রেও কোনো সমাধানের পথ থাকলে জেনে নেব। আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে জেনে নেব যে তার কি জানতে চাওয়ার আছে। আপনার নাম? নমস্কার, আমার নাম কাজী আজিজুর রহমান। আমি একজন ফল চাষি। আচ্ছা, আমি সর্ষে, ধান সবই লাগাই, সাথে সাথে কিছু ফল চাষ আছে, আম আছে, পেয়ারা আর পাতিলেবু আছে। তো আমার প্রত্যাশিত ফল পাচ্ছি না, 5 বছর বয়স হয়ে গেছে গাছগুলো, কিন্তু গুটি থাকছে না, আমের গুটি অনেক ঝরে যাচ্ছে। আর পাতিলেবুর ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে, অস্বাভাবিক বড় হয়ে গেছে, এত বড় হয়ে গিয়েছে, এক একটা 200 গ্রাম হচ্ছে। এই ব্যাপারটা অনেক ছোটো ছোটো বাজারে দাম পাওয়া যায়, বড় বড় দাম পাওয়া যায় না। এই যে ওই সমস্যা হয়েছে, লাভের থেকে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। আর পেয়ারাগুলো আমার চাই অসময়ে পেয়ারা যেন হয়, বর্ষার সময় হচ্ছে তখন কোনো দাম পাওয়া যায় না। আসলে হচ্ছে শীতকালীন যে ফসলটা এখন 20 টাকা 25 টাকা বাজার, তখন 5 টাকা কেজি কেউ নেয় না। সেইটা ওর কী করে করা যায়, ওটা একটা রিসাইক্লিং পদ্ধতি আছে শুনেছি। তো পেয়ারা চাষটা যাতে পিছিয়ে দেওয়া যায়, আমি তখন যদি ফুলটা ভেঙে দিই, যদি আগে আসে পরে যদি আসে তাহলে মনে হয় আমার সেটা কাজে হতে পারে। আচ্ছা, তাহলে একই সাথে ফলের ক্ষেত্রে অনেকগুলো ফল আপনি চাষ করেন, আম, লেবু, পেয়ারা। লেবুর আয়তন একটু ছোট হলে ভালো হয়, পেয়ারা অসময়ে যদি ওঠে তাহলে ভালো হয়। কিভাবে করা যেতে পারে, আছে কি আদৌ কোনো উপায় জেনে নেব আমরা কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। হ্যাঁ, সর্ষে চাষের সমস্যা আছেই। আমি সমস্যায় যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি। সেদিন নলহাটির এক চাষির কাছে শুনছিলাম যে আমরা যদি বিনাইন জাতটা ছেড়ে অন্য জাতে যাই, হয়তো সেটা সাদা সর্ষে নয়, সেটা লাল সর্ষে, আপনি তেলের পরিমাণটা কিছুটা কম পাবেন, কিন্তু আপনার ফলনটা নিশ্চিত এবং ওটা বিনা সেচেই ফসলটা তোলা যায়। সেই জাতটা হলো সংযুক্তা অসেচ।
সংযুক্তা বলে জাতটা, এবং অসেচ নামটাতেই বুঝতে পারছেন যে এর কোনো সেচ লাগে না। যদি ফুল আসার আগে একটা দিতে পারি তো খুবই ভালো। তো এটা ওই B9-এর মতোই ছোট গাছ, এবং কালো সর্ষেটা তেলের ভাগটা হয়তো আপনি গিয়ে মানে 38 ভাগ আছে, 38-39 ভাগ এরকম পাবেন। এখানে যেটা 40, 42, 45 পাচ্ছেন, হ্যাঁ শতকরা আমি বলছি। তো একটু তেলের ভাগটা কম পাবেন, কিন্তু 2-1 বছর করে দেখতে পারেন, কারণ B9-এ আমাদের এই শেকড় ফোলা রোগের সমস্যা, যার কারণে ওই গাছটা প্রথমে লাল হয়ে যাচ্ছে, পরে শেকড়ে গুটি দেখা দিচ্ছে। তো সেটা আপনি কিন্তু মানে এড়াতে পারবেন। তাই জাতটা একটু পাল্টে অবশ্যই দেখতে পারেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আর যেটা আপনি বলছেন যে লাল হয়ে গেছে, দেখবেন হয়তো ওটা এর পরবর্তীকালেই শেকড় ফোলা দেখা দেবে। আর আমি সর্ষের ক্ষেত্রে বলেওছিলাম যে একবার যদি বোরন স্প্রে করে দিতে পারেন, জলে গোড়া বোরন 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে, তাহলে দেখবেন সর্ষের ক্ষেত্রে এটা ভালো ফল পাওয়া যাবে, কারণ সর্ষেতে বোরনের খুব চাহিদা রয়েছে। আর ওই দাদার প্রসঙ্গে যাই, উনি ফল চাষের কথা বললেন। তো আমি যে ফলে যে গুটি টিকছে না, পড়ে যাচ্ছে, আমি বলতে চাইছি যে আমাদের কি ফল গাছে সেইভাবে পরিচর্যা করা হয়? অর্থাৎ প্রতি বছর রাসায়নিক এবং গোবর সার যে আমরা কি সেটা দিই, সেটা কিন্তু দেওয়া দরকার। কারণ আমরা ভাবি যে ফলের গাছ তো বড় হয়ে গেছে, ওতে আর সারটা দেওয়ার দরকার নেই। কিন্তু ফল গাছে বছরে 2 বার সার দেওয়ার সময়, একবার বর্ষার আগে এবং একবার বর্ষার পরে। হয়তো 2 বার না দেওয়া গেলেও বর্ষার 1 বার অন্তত দিতে হবে, এবং সেক্ষেত্রে 10-26 পটাশ এবং তার সঙ্গে যতটা সম্ভব গোবর সার দিতে হবে। আর ফলে যখন আমের ক্ষেত্রে বলবো, যখন মুকুল আসছে সেই সময় কিন্তু একবার ওষুধ, একটা কীটনাশক, তার সঙ্গে একটা ছত্রাকনাশক, সেটা ব্যাভিস্টিন আর সেভিন পাউডার। ব্যাভিস্টিন 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে, এবং সেভিন পাউডার যেটা কার্বারিল নামে আসল নাম, রাসায়নিক নাম, 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে যখন মুকুল আসছে সেই সময় একবার, এবং যখন ফলটা মটর দানার মতো সেই সময় একবার, এই 2 বার কিন্তু দিতে হবে। কারণ এই সময় শোষক পোকা রস চুষে খেয়ে অকালে ফলগুলো ঝরিয়ে দেয়। তো এই ঠিক সময় একবার সার দেওয়া এবং এই মুকুল আসার সময় এই পরিচর্যাটুকু করলে দেখবেন আম গাছের ক্ষেত্রে আশা করি অসুবিধে হবে না। আর যেটা আপনি পেয়ারা গাছের ক্ষেত্রে বলছিলেন যে পেয়ারাতে বর্ষাতে একবারই ফল পাচ্ছেন, তো আমি বলবো যে বর্ষায় ফলটা পেড়ে নেওয়ার পর ফল গাছের ডাল কিন্তু একবার কেটে দিতে হবে। সেই সময় মায়া করে রাখলে হবে না, ডাল কেটে দিলে পরে যে নতুন ডাল বেরোবে সেই নতুন ডালেই কিন্তু আবার মানে ফুল আসবে এবং তারপরে ফল হবে। তাই বর্ষার পেয়ারাটা তোলার পরেই একবার কিন্তু গাছটা ছেটে দেওয়া অবশ্যই দরকার। এবং পেয়ারা গাছের ক্ষেত্রেও আমি বলবো, যেমন আমি ফল পেতে চাইবো সেরকম গাছটাকেও আমার খাবার দিতে হবে। তাই বছরে অন্তত একবার খাবার দেবেন। এটা পেয়ারা, লেবু, আম সব ফসলের ক্ষেত্রেই কিন্তু, সব ফলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমরা এতক্ষণ বীরভূম জেলার ইলামবাজার ব্লকের অন্তর্গত নানাশোল গ্রামের কৃষক বন্ধুদের কাছ থেকে নানান রকম কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা শুনলাম কিছু সমস্যার কথাও, এবং সেই সব সমস্যার সমাধানের পথও আমরা জেনে নিয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে তাদের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা আমাদের জানিয়েছেন। ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞকেও, তিনিও অত্যন্ত সহজ সুন্দরভাবে জানিয়েছেন সমাধানের পথ। আর আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আশা করব আমাদের এই আজকের আলোচনা আপনাদের আগামী দিনের চাষের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।